সবুজে ঘেরা ঘন অরণ্যের মাঝে গড়ে উঠল নতুন এক গ্রাম, সোনাঝুরি। সেই গ্রামের মানুষ ছিল শান্ত ও পরিশ্রমী। সেখানে বাস করত দুই সাহসী ভাই, রামু ও কৈলাস। গ্রামের সবাই বলতো এই দুই ভাইয়ের ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে সেই রহস্যময় জাদুর বৃক্ষের গোপন ইতিহাস। সুবর্ণপুর গ্রামের দুই ভাই, রামু ও কৈলাস, শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল। একদিন হঠাৎ গ্রামের এক কিশোর দৌড়ে এসে আতঙ্কিত কণ্ঠে খবর দিল, দাদা, দাদা, তোমাদের পিতার শরীর হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। তোমরা দ্রুত বাড়ি ফিরে চলো। খবরটি শুনে দুই ভাই এক মুহূর্তও দেরি করল না। তারা দ্রুত বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে দেখে তাদের বৃদ্ধ পিতা কাঠের বিছানায় দুর্বল শরীরে বসে আছেন। পাশে গ্রামের অভিজ্ঞ চিকিৎসক নীরব মুখে দাঁড়িয়েছিলেন। রামু, তোমাদের পিতার অসুখ অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই রোগের আর কোনো চিকিৎসা নেই। এখন শুধু প্রার্থনাই ভরসা। এ কথা বলে চিকিৎসক ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। চারদিকে নেমে এলো ভারী নীরবতা। বৃদ্ধ পিতা কাঁপা কণ্ঠে দুই ছেলের দিকে তাকালেন। শোনো, আমার সময় হয়তো শেষের দিকে চলে এসেছে। আমি আর বেশি দিন তোমাদের সঙ্গে থাকতে পারব না, কিন্তু মৃত্যুর আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানিয়ে যেতে চাই। বৃদ্ধ পিতা দুর্বল কণ্ঠে বড় ছেলের হাত ধরে বললেন, তার দুই সন্তানের মধ্যে যেন কখনো বিরোধ সৃষ্টি না হয়। রামু, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি সততার সঙ্গে সমস্ত সম্পত্তি তোমার ছোট ভাই কৈলাসের সঙ্গে সমানভাবে ভাগ করে নিও। এই কথাগুলো বলেই বৃদ্ধ পিতা ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি শোকে স্তব্ধ হয়ে গেল। কয়েকদিন পরে দুই ভাই সমস্ত ধর্মীয় আচার ও শেষকৃত্য সম্পন্ন করে আবার নিজেদের জীবনে ফিরে এল। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। একদিন কৈলাস স্ত্রী কমলা, যিনি অত্যন্ত চতুর ও প্রখর স্বভাবের ছিলেন, স্বামীর কাছে গিয়ে বললেন, শুনছ, বাবা মারা গেছেন অনেক দিন হয়ে গেল। এখন আমার মনে হয় সম্পত্তির ভাগাভাগির বিষয়টা ঠিক করে নেওয়া উচিত। গ্রামের মানুষের চোখে দেবাশিস ছিলেন অত্যন্ত ভদ্র ও সৎ স্বভাবের একজন মানুষ, কিন্তু তার অন্তরের গভীরে লুকিয়েছিল লোভ, কৌশল আর স্বার্থপরতার অন্ধকার ছায়া। শোনো, আমাদের যে জমিগুলো আছে তার মধ্যে উর্বর আর সবুজ জমিটা নিজের কাছে রেখো, আর শুকনো অনাবাদি জমিটা তোমার ছোট ভাই রামুতকে দিয়ে দিও। তাছাড়া আমরা যে ভালো বাড়িটায় থাকি তার পাশের পুরনো ভাঙাচোরা বাড়িটা ওর ভাগে দিয়ে দিলেই হবে। কৈলাস একটু চিন্তিত মুখে স্ত্রীর দিকে তাকালেন। তার মনে দ্বিধা তৈরি হচ্ছিল। কিন্তু রামু যদি এসব নিয়ে আমাকে প্রশ্ন করে, তখন আমি কি উত্তর দেব? তুমি শুধু বলবে সে ছোট ভাই আর তুমি বড়। পরিবারের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমারই বেশি। তুমিই তো এই পরিবারের জন্য ছোটবেলা থেকে পরিশ্রম করে এসেছ। তোমার ভাই তো মাত্র কয়েক বছর হলো জমির কাজ শিখতে শুরু করেছে, অথচ তুমি শৈশব থেকেই বাবার সঙ্গে মাঠে মাঠে ঘুরে কঠোর পরিশ্রম করেছ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এতদিন আমি বিষয়গুলো অন্যভাবে ভাবতাম, কিন্তু এখন থেকে সবকিছু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেব। পরদিন সকালে কৈলাস তার স্ত্রী সুনন্দা সঙ্গে নিয়ে ছোট ভাই অমিতের বাড়ির উঠোনে গেলেন। চারপাশে তখন শান্ত পরিবেশ, কিন্তু তাদের আগমনের পিছনে লুকিয়েছিল অন্য এক উদ্দেশ্য। শোনো রামু, বাবা তো আর আমাদের মাঝে নেই, তাই আমার মনে হয় এখন সময় এসেছে তার রেখে যাওয়া সম্পত্তিগুলো আমাদের দুজনের মধ্যে ভাগ করে নেওয়ার। রামু বড় ভাইয়ের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল। সে সবসময় পরিবারকে একসঙ্গে রাখতে চাইত। কিন্তু দাদা, আমি তো কখনো আলাদা হওয়ার কথা ভাবিনি। আমি চাই আমরা সবাই একসঙ্গেই থাকি। এই কথাগুলো শুনতে ভালো লাগে ঠিকই,
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে আলাদা দায়িত্ব নিতে হয়। এখন থেকেই আমাদের নিজেদের পথ আলাদা করে নেওয়াই ভালো। ঠিক আছে দাদা, তুমি যেমন ঠিক মনে করো। কৈলাস কিছুটা গম্ভীর কণ্ঠে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নিজের সিদ্ধান্ত জানাতে শুরু করলেন। তাহলে মন দিয়ে শোনো, আমাদের যে জমিগুলো আছে তার অর্ধেক খুব উর্বর আর বাকিটা অনাবাদি। উর্বর জমিটা আমি নিজের কাছে রাখব, কারণ ছোটবেলা থেকেই আমি বাবার সঙ্গে মাঠে পরিশ্রম করেছি। আর তুমি তো মাত্র কয়েক বছর হলো কাজ শিখতে শুরু করেছ। আর আমাদের যে 2টা বাড়ি আছে তার মধ্যে এই ভালো বাড়িটাই আমি থাকব, কারণ এটা গড়তে আমার অনেক পরিশ্রম আর অর্থ ব্যয় হয়েছে। পাশের পুরনো বাড়িটাই তুমি আর তোমার স্ত্রী থাকতে পারো। এই কথাগুলো শুনে রামু সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি নিজের বড় ভাই এমন সিদ্ধান্ত নেবে। ঠিক তখনই রামুর স্ত্রী নন্দিতা ক্ষুব্ধ কণ্ঠে সামনে এগিয়ে এলেন। বাহ, এ তো একেবারে অন্যায় সিদ্ধান্ত। শুধু নিজের স্বার্থের কথা ভেবে এইভাবে সবকিছু ভাগ করা কি ঠিক হচ্ছে? দাদা, নন্দিতা ঠিকই বলছে। যদি শুকনো আর অনাবাদি জমিটাই শুধু আমাকে দাও, তাহলে আমি সেখানে চাষাবাদ করব কিভাবে? এসব আমি জানি না, ভাগাভাগি এভাবেই হবে। আর যে বাড়িটার কথা বলছেন, ওটা তো থাকার মতো বাড়িই নয়, ভাঙাচোরা একটা কুঁড়ে ঘর মাত্র। তাতে আমার কি করার আছে? তোমাদের ভাগে যা পড়েছে সেটাই তো দিচ্ছি। দাদা, তুমি ঠিকভাবে ভাগ করছো না। আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। ভাগাভাগি যদি হয় তাহলে সেটা সম্পূর্ণ সমান ও ন্যায্য হওয়া উচিত। না মানলে কি করবে? যদি মনে হয় পঞ্চায়েতের কাছে যাবে, তাহলে চলে যাও। গ্রামের প্রধান কিন্তু আমার খুব কাছের মানুষ, সে আমার কথাই বিশ্বাস করবে। যা পাচ্ছ চুপচাপ নিয়ে নাও, পরে কিন্তু এটুকুও পাবে না। উল্টো সবাই তোমাকেই লোভী আর মিথ্যাবাদী ভাববে। পরিবারের বিষয় পরিবারের মধ্যেই থাকাই ভালো, বাইরে নিয়ে গেলে তোমাদেরই ক্ষতি হবে। রামু কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। বড় ভাইয়ের এমন আচরণে তার মন ভেঙে গিয়েছিল। শেষ পর্যন্ত সে ধীরে মাথা নিচু করে উত্তর দিল। ঠিক আছে দাদা, তুমি যেমন ঠিক মনে করো। এখন থেকেই এই বাড়ি আলাদা, তাই তুমি আর দেরি না করে তোমার জিনিসপত্র নিয়ে অন্য বাড়িতে চলে যাও। রামু চোখে জল নিয়ে নিজের অল্প কিছু জিনিস গুছিয়ে নিল। তারপর স্ত্রী নন্দিতাকে সঙ্গে নিয়ে সেই পুরনো ভাঙাচোরা কুঁড়ে ঘরের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে তারা বুঝতে পারল ওটা আসলে থাকার মতো বাড়িই নয়। চারদিকে ভাঙা দেয়াল আর চুঁইয়ে পড়া ছাদ। আমি আগেই বলেছিলাম, তোমার ভাই আমাদের সঙ্গে বড় প্রতারণা করেছে। সে নিজের স্বার্থের জন্য সবকিছু অন্যায়ভাবে কেড়ে নিল, অথচ তুমি একটা কথাও বললে না। আমি চাইলে বিষয়টা পঞ্চায়েতে নিয়ে যেতে পারতাম, কিন্তু তাহলে সবার আগে আমাদের পরিবারের সম্মান নষ্ট হতো। ঠিক আছে, কিন্তু এখন আমরা কিভাবে চলব? শুকনো আর অনাবাদি জমিতে কি কখনো ভালো ফসল জন্মায়? আমি ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। রামুর চোখে তখন দৃঢ় আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছিল। কষ্ট আর অন্যায়ের মাঝেও সে নিজের সাহস হারায়নি। ঈশ্বর আমাকে 2টি শক্ত হাত দিয়েছেন। আমি পরিশ্রম করতে জানি। দেখো নন্দিতা, আমি এই শুকনো জমিতেই ফসল ফলিয়ে দেখাব। আর যদি ঈশ্বর আমার পাশে থাকেন, তাহলে একদিন এই জমির ফসল পুরো গ্রামের মানুষের মুখে হাসি ফোটাবে। পরদিন খুব ভোরে রামু সেই অনাবাদি জমিতে পৌঁছে গেল। চারদিকে শুকনো মাটি আর আগাছা ছড়িয়েছিল, তবুও সে আশা হারাল না। হাতে লাঙল নিয়ে ধীরে ধীরে জমি চাষ করতে শুরু করল। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি সেখানে এসে অবাক হয়ে বলল, আরে রামু ভাই, এই জমি তো বহু বছর ধরে অনুর্বর পড়ে আছে। এখানে পরিশ্রম করে সময় নষ্ট করছো কেন? রামু কোনো উত্তর দিল না। সে শান্তভাবে নিজের কাজে মন দিল এবং আরও জোরে লাঙল চালাতে লাগল। লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে দেখল, তারপর মাথা নেড়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আমাদের গল্প এখানেই শেষ নয়।
খুব শীঘ্রই আসছে এই গল্পের নতুন অধ্যায়, পার্ট 2। কি হবে এরপর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক দারুণ বাংলা কার্টুন গল্পে।